নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হলো ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। তিনি এখন বক্রী আছেন। বক্রী অবস্থায় তিনি চন্দ্রের নক্ষত্র রোহিণীতে সঞ্চার করবেন 29শে নভেম্বর 2024। এর ফল কি হবে ধনুরাশির জন্য সেটাই আজকে আলোচনা করব। এর ফল গভীর হবে এবং যে ফলটা আসবে তোমাদের জীবনে নিশ্চিতভাবে মনে রেখো এটা ফলবেই। যা আমি বলবো তা ফলবেই। তবে তোমাদেরকে জানতে হবে যে আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো কি নিতান্তই কথার কথা, সেটা আগে প্রমাণ দেব, সেটাকে যুক্তি দিয়ে বোঝাবো, তারপরে আমি আমার যা বক্তব্য সেটা পেশ করব। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি 29শে নভেম্বর এই যে যাচ্ছেন বক্রী অবস্থায় চাঁদের নক্ষত্র রোহিণীতে। তো এটা এই যে রোহিণীতে থাকবেন তিনি 135 দিন ধরে, অর্থাৎ 10 এপ্রিল 2025 এই দিন পর্যন্ত তিনি থাকবেন এই নক্ষত্রে। তারপর রাশি পরিবর্তন করে তোমাদের সপ্তমভাবে যাবে, অর্থাৎ মিথুন রাশিতে তারপর চলে যাবেন। তো এই সময় ষষ্ঠভাবে এই যে বক্রী বৃহস্পতি অষ্টমপতির নক্ষত্রে যাচ্ছে। অষ্টম ভাব কোনটা? ধনু থেকে কাউন্টিং করো। কি ধনু থেকে কাউন্টিং করলে অষ্টম ভাব কর্কট রাশি। কর্কট মানে কর্কটের অধিপতিকে চন্দ্র, তাহলে চন্দ্রের নক্ষত্র রোহিণী ওখানে যাচ্ছে। তাহলে লগ্নপতি, চতুর্থপতি আর অষ্টমপতি, এদের মধ্যে একটা কানেকশন তৈরি হলো। তাহলে আমি লগ্নভাবে, চতুর্থভাবে আর অষ্টমভাবে একটা ফল পাবো বৃহস্পতি ও চন্দ্রের কানেকশন হওয়ার দরুন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, কালপুরুষের যে একটা রাশিচক্র আছে যেটা মেষ থেকে মীন পর্যন্ত, সেই মীন রাশি, ওই মীন রাশিটা হচ্ছে 12 নম্বর ঘর, দ্বাদশ ভাব বলা হয়। তাহলে ওই 12 নম্বর ঘরের অধিপতিটাকে দেবগুরু বৃহস্পতি। তাহলে তিনি বিদেশের কারক, মানে 12 নম্বর ঘরটাই তো বিদেশ, এটা একটা ব্যাপার। ওই জায়গায় আবার রাহু বসে আছে, ও বিদেশের কারক। তাহলে কি লাভ হবে? আবার ওদিকটা মনে রাখতে হবে, চতুর্থপতি মানে কালপুরুষের চতুর্থপতিকে চন্দ্র। তাহলে চতুর্থ ভাব যেটা কর্কট রাশি, তার অধিপতি চন্দ্র এবং তারই নক্ষত্রে এখন দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন। তাহলে কি হচ্ছে, চতুর্থ, দ্বাদশ, অষ্টম, ওদিকে লগ্ন আর ওদিকে চতুর্থ, মানে এদিকে ধনু থেকে চতুর্থ হচ্ছে ওদিকে মীন রাশি, আবার কালপুরুষের চতুর্থ হচ্ছে কর্কট রাশি। তাহলে চতুর্থ ভাবটা খুব বারবার আসছে। তার মানে কি, এবার চতুর্থ ভাবটা কি, মানে পরিবার, নিজের বাড়ি, গৃহ, নিজের মন, মায়ের শরীর, নিজের মা, বন্ধু বান্ধব, এই সমস্ত ব্যাপারগুলো কি এবার একটু পরিবর্তন হবে। অষ্টম ভাবটা আবার অনিশ্চিত বা অনিশ্চয়তাকে ইন্ডিকেট করে। তাহলে হঠাৎ করে কি ভাগ্য পরিবর্তন হবে? না, আমি কথার কথা বলছি না। আমি আগে বলতে চাই এই ভাবগুলোকে নিয়ে, এই ভাবের আরো কি কি কারকতা আছে সেগুলোকে আমি একবার মনে করিয়ে দিতে চাই। কি কি ব্যাপার তোমরা নিজেরাই বুঝে নাও। আমি প্রথমে নবম ভাব বলবো, তারপরে বলবো যে চতুর্থ ভাব এবং তারপরে অষ্টম ভাব। এই কটা ভাবের কারকতাগুলো সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। তাহলে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে নিলে বুঝতে পারবে যে আগামী দিনে বৃহস্পতি ঠিক কী ফল তোমাদের জীবনে আনতে চলেছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, কথার কথা নয়, আমি যুক্তি দিয়ে বলে যাচ্ছি। প্রথমত নবম ভাব দিয়ে, আমরা যে বৃহস্পতি যে আছে তোমাদের লগ্নপতি আর ওদিকে চতুর্থপতি, তাহলে আর ওদিকে অষ্টমপতি, তাহলে চতুর্থ আর অষ্টম, এটা আগে জানা দরকার। তাহলে অষ্টম ভাবটা আমি আগে দেখে নিই, অষ্টম ভাব কি কি ফল দেবে। তো প্রথমে অষ্টম ভাবে যে বিষয়গুলো আমরা দেখি সেটা আমি বলছি। মৃত্যু, দীর্ঘায়ু, স্বল্পায়ু, মৃত্যুর কারণ, মৃত্যুর স্থান, ভয় পাবার কিচ্ছু নেই, ওগুলো নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই। দেবগুরু বৃহস্পতি তোমাদের লগ্নপতি, তাই আর ওদিকে চন্দ্র লগ্ন কারক গ্রহ, তোমাদের কারক গ্রহ মারক নয়, তাই মরার কথা একদমই চিন্তা করার কিচ্ছু নেই। ঠিক আছে, এগুলো আমি জাস্ট বলে রাখছি যে যেহেতু অষ্টম ভাব থেকে আমরা এগুলো বিচার করি, আমি সেই কারক কথাগুলো বলছি। তাহলে এই মৃত্যুর কথা বলছি বলে ভয় পাবার কিছু নেই, কারণ চন্দ্র তোমাদের মারক নয়, কারক গ্রহ, তাই মারবে না। এই যে মৃত্যু উল্টে ভালো ফল দেবে, বাঁচাবে। কি থেকে বাঁচাবে, কোনখান থেকে বাঁচাবে, আমি আসছি ডিটেলসে বলছি।
তাহলে ওই যে মৃত্যু ভয়, শোক, পরাজয়, জয়, অপবাদ, মানসিক অস্থিরতা, পুলিশি গ্রেপ্তারি বা হয়রানি, ঋণ দান বা ঋণ গ্রহণ, আর পাপ, অ্যাক্সিডেন্ট, কারাবরণ, জেল, জরিমানা, মৃত ব্যক্তি ধন সম্পত্তি, উইলকৃত সম্পত্তি, এইগুলো নোট করো। জীবন বীমা, বীমা সংক্রান্ত বিষয়, ব্যাংকের ঋণ, জীবন সাথীর সঞ্চয়, ব্যাস এইটুকু থাক। অষ্টম ভাব, তাহলে এগুলো বোঝা গেল। এরপর চতুর্থ ভাব নিয়ে আসছি, কারণ চতুর্থ ভাবের আরেকটা অধিপতি, মানে চতুর্থ ভাবের অধিপতিও দেবগুরু বৃহস্পতি, ওই যে মীন রাশির অধিপতি। তো এটাও দেখা যাক চতুর্থ ভাবে আমরা কি ফল পাবো। চতুর্থ ভাব থেকে আমরা এগুলো দেখি কি, গৃহ, তোমার হচ্ছে যে পরিবার, মাতা, কেনা বেচা, বন্ধু বান্ধব, মানে মানে সম্পদ সুখ, সুখ, তারপর হচ্ছে যে জল, তারপর পাথর, আসন, শয্যা, বাহন, জমি, তারপর শ্বশুর শাশুড়ি, তারপর আমাদের হৃদয়, বিদ্যা বুদ্ধি, প্রাথমিক শিক্ষা, বাসস্থান, গৃহসুখ, মাতৃভূমি, এইগুলো আমরা চতুর্থ ভাব থেকে দেখি। পয়েন্টগুলো নোট করো, দরকার হলে ভিডিওকে পজ করে করে কারো কথাগুলো লিখে নাও, তারপর একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে নাও। আমি যেগুলো বলছি তারপরে বুঝতে পারবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, কারো যদি বলা হয় যে এখন এই যে বললাম গৃহসুখ, গৃহসুখ চতুর্থ ভাবে, তো এখন চতুর্থ ভাব থেকে আমরা দেখবো গৃহসুখ, পরিবারের সুখ পাবো, মানসিক সুখ পাবো, পাবো কি পাবো না, পাবো কি পাবো না, রাহু আছে ওখানে, তো কি করব। আরে মাঝে মাঝে বিঘ্নিত হলেও কিন্তু যেহেতু অষ্টমপতি আর ওদিকে চতুর্থপতির একটা কানেকশন হয়েছে এবং দ্বাদশপতির সঙ্গে আছে, তো যারা যারা থাকো বিদেশে তারা কিন্তু বাড়ি ফেরার জন্য একটু ব্যাকুল হয়ে যাবে, বাড়ির জন্য মন কেমন করবে। এবং যারা ঘরে আছো তারা বাইরে যাওয়ার জন্য তাদের একটা মন খারাপ হতে পারে, বা তাদের প্ল্যানিং হতে পারে যে বাইরে যেতে হবে, ভাগ্য ও জীবনকে পরিবর্তন করতে যেতে হতে পারে। এরকম একটা আমি এক্সাম্পল দিলাম, তোমরা সেভাবে এই কারো কথাগুলোকে মনে রেখে একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে নাও, দেখবে বুঝতে পারবে নিজের জীবনের সঙ্গে সম্পর্কটা কেমনভাবে হতে পারে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এবার চলে আসছি অষ্টম ভাব বলেছি, যেহেতু অষ্টমপতি চন্দ্র আর ওদিকে লগ্নপতি। আচ্ছা লগ্ন ভাব থেকে আমরা কি দেখি, আচ্ছা লগ্ন ভাব থেকেও বলে দিচ্ছি কি কি দেখি। মানে লগ্ন ভাব যেহেতু যে ধনুরাশি, ধনুরাশি ধনু লগ্ন, তাহলে অধিপতি কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তাহলে লগ্ন ভাব থেকেও আমরা কি দেখবো এটা বলে দিচ্ছি। আচ্ছা লগ্ন ভাব থেকে আমরা দেখি শরীর, নিজের শরীর, পণ্য, রত্ন, মানে তারপর হচ্ছে যে ধান, আত্মীয় স্বজন, শত্রু ভাগ্য, ভাইয়ের শত্রু, তারপর হচ্ছে যে ওই যে কোনো কিছু মেটেরিয়াল, উপাদান, পদার্থ, তারপর হচ্ছে যে ধনভাগ্য, মানুষের মৌলিক চাহিদা যেমন অন্ন, খাদ্য, বস্ত্র, পিতার ধন, হঠাৎ প্রাপ্তি। এই পয়েন্টটা মনে রেখো, এটা আমি বলে রাখছি যে হঠাৎ প্রাপ্তি ধনুরাশির জন্য এই পিরিয়ডটা, মানে 29শে নভেম্বর থেকে 10th এপ্রিল অনেকের জীবনে ঘটবে হঠাৎ করে প্রাপ্তি। এবং আরেকটা কথা মনে রাখো, ওই যে উইলকৃত প্রাপ্তি, যেটা হচ্ছে যে অনেকে বলে উইলকৃত প্রাপ্তি, মানে কোনো একজন হয়তো পিতা বা মাতা উইল করে গেছিল, সেটা তোমরা এবার পাবে, অর্থাৎ তাদের উত্তরাধিকার সূত্রে যে পাওয়া সম্পত্তি সেটা পাবে, উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পাবে। আবার কেউ বিমা করে গেছে বহুদিন আগে থেকে, সেটা পাবে, হতে পারে সেটা মিউচুয়াল ফান্ড, হতে পারে সেটা LIC, তো নো প্রবলেম, কিন্তু পাবে তো নিশ্চিত। এবার এটা যেহেতু অষ্টমপতির সঙ্গে আছে, অষ্টমপতি নক্ষত্রে আছে লগ্নপতি, তাই পাওয়া এবার নিশ্চিত। আর বলে দিচ্ছি যে সঙ্গে সঙ্গে না পেলেও ওই যে পিরিয়ডটা 135 ডেজ, এটার মধ্যে তোমরা পাবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তো চলো এরপরে চলে যাচ্ছি দ্বাদশ ভাবটা। দ্বাদশ ভাবটা না বললেই নয়, কারণ কালপুরুষের দ্বাদশ ভাব, তো তাই ওটা একবার বলে রাখি। দ্বাদশ ভাব থেকে মানে 12 নম্বর ঘর থেকে আমরা কোন কোন জিনিস বিচার করি সেটা একবার বলে রাখছি। এই ব্যয় ভাব থেকে, মানে এটাকে ব্যয় ভাব বলে বা দ্বাদশ ভাব বলে, তো ব্যয় ভাব থেকে আমরা কোনো মানুষের ব্যয় কতটা হবে, কিরকম হবে, কোন দিকে হবে, এবার আমরা বিচার করি। তাহলে ব্যয় নিজের উপরে, মানে আমি রাজার শত্রু না মিত্র, সেই ব্যাপারটাও কিন্তু আমরা এইখান থেকে দেখি। আচ্ছা জেল, জরিমানা, মামলা, মকদ্দমা, আইনি বিবাদ, এই সমস্ত জায়গা আমরা দেখি। ব্যয়ের কার্য, বাম চক্ষু, পিতার ভাই মানে কাকা, তারপর হচ্ছে যে মানে কোনো ঝগড়াঝাটি, তারপর হচ্ছে যে গৃহ সম্বন্ধীয় যাবতীয় ব্যাপার, নিজের স্ত্রীর রোগ, পাপ, তো মায়ের ভাগ্য, তীর্থ,
তারপর হচ্ছে যে হাসপাতাল, শয্যাসুখ, রাজদণ্ড, কারাবরণ, তো আত্মীয়দের সঙ্গে বিরোধ, এগুলো আমরা দ্বাদশ ভাব থেকে দেখি। মনে রেখো এগুলো কিন্তু কিছু হলেও মানে অল্প হলেও হবে, কারণ ওখানে এখন রাহু বসে আছে। রাহু যদি জন্মছকে খারাপ থাকে তো আইনি বিবাদ এ সময় হতে পারে, তবে রেহাই পেয়ে যাবে, কারণ চিন্তার কিছু নেই। বৃহস্পতি এখন তোমাদের সহায় আছে, তো সহায় আছে মানে সবসময় থাকে। তো বৃহস্পতি এখন অষ্টমপতি নক্ষত্রে যেহেতু আছে, তো একটা রাজযোগ তৈরি হয়ে গেছে, মানে অষ্টমপতি নক্ষত্রে দ্বাদশপতি, মানে দ্বাদশ আর অষ্টম এই দুটো যোগ হয়ে যাওয়ার দরুন একটা ওই যে বিপদটা আসবে না, যদি বিপদ এসেও থাকে তাহলে কিন্তু বিপদটা কেটে যাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো এই ব্যাপারটা, এই যে ব্যাপারগুলো হঠাৎ করে প্রাপ্তি, তারপরে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন, হঠাৎ করে বিদেশে গমন, কাজের জন্য বিদেশে যাওয়া, তীর্থ ভ্রমণ, তো এই সমস্ত ঘটনাগুলো তো ঘটবেই। তার সঙ্গে আবার বলবো, তোমাদেরকে বলবো যে আর্থিক বিষয়ে এবার তোমাদের পরিবর্তন আসছে। মানে অনেকের জীবনে আগে হচ্ছিল খরচ বেশি, সঞ্চয় কম, এবার কিন্তু তা হবে না, এবার ঠিক উল্টো হবে। অর্থাৎ সঞ্চয় বেশি হবে, খরচ কম হবে, ব্যয় নিয়ন্ত্রণ হবে। তো এটা একটা বড় ব্যাপার। শনিও মার্গী হয়ে গেছে, তো ধনপতি মার্গী হওয়ার দরুন তোমাদের এবার সঞ্চয় হবে, এবার খরচ নিয়ন্ত্রণ হবে। তো কয়েকদিন পরেই আবার তোমাদের যে দ্বাদশপতি মঙ্গলদেব তিনিও বক্রী হবেন, তো ব্যয় নিয়ন্ত্রণ হবে। ব্যয় সম্বন্ধে তোমাদের একটা সচেতন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যার মাধ্যমে তোমরা নিজেরা ভাবতে শুরু করবে যে এবার ব্যয়কে সংকোচন করতে হবে। এক্সট্রা বাজে খরচা যেগুলো আমরা প্রায় করে থাকি সেগুলোকে এবার সংকোচন করতে হবে, সেগুলোকে এবার কমাতে হবে। এই ব্যাপারটা তোমাদের মাথায় আসবে এবং তোমরা সেটাকে কাজে লাগালে সঞ্চয় বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে, মনে রেখো। তো মঙ্গল কিন্তু দ্বাদশপতি কিন্তু ওই যে দ্বিতীয়পতি বা তৃতীয়পতি শনিদেবের নক্ষত্রে এখন বক্রী হয়ে থাকবেন কিছুদিন পরে। তাহলে কি হবে? সঞ্চয় হবে, চিন্তা নেই। এবং বিদেশ থেকে যেটা হচ্ছে যে বিদেশ থেকে টাকা আসবে, যারা আমি বলছি যারা বিদেশে গেছো, সেটেলড হয়ে আছো, তারা এবার টাকা পাঠাবে ঘরে, তারা পরিবারকে সমৃদ্ধ করবে, যানবাহন কিনতে পারো, জমি জায়গা কিনতে পারো। এই সময় সেই সম্ভাবনাগুলো তৈরি হবে। অনেকের হবে, অনেকের হবে না, তো সবার হবে এরকম নয়। তো যেহেতু এটা গোচর ফল বলছি, জন্মছক কিন্তু নির্ধারণ করে বসে আছে কার কতটা ফল লাভ হবে, তাই জন্মছকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে আবার বলছি যে যতই খারাপ যোগ থাক না কেন, এই সময় গোচর ফলও কথা বলে, তাই গোচর ফল অনুযায়ী একটা ভালো কিছু প্রাপ্তি যোগ তোমাদের এই সময় ঘটবে এবং ভালো কিছু হবে, যার জন্য জীবন ও ভাগ্য কিছুটা হলেও পরিবর্তন হবে। একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এটা। গোচর ফল মানে গোচরে এই গ্রহগুলো আসে, ঘোরে, বক্রী হয়, মার্গী হয়, এগুলো কিছু না কিছু ফল আমাদেরকে দিয়ে যায় এবং সেটা পজিটিভ ফল। যেহেতু আমাদের লগ্নপতি, যেহেতু আমাদের চন্দ্র অষ্টমপতি, তাই আমাদেরকে ওই যে বললাম প্রথমে যখন অষ্টম ভাবটা বিচার করছিলাম যে মৃত্যু আর মৃত্যু ভয়, নো, এবার আমরা বাঁচবো আমরা, এবার আমাদের বাঁচাবে শুধু চন্দ্রদেব, তো আর নয়। এবার আমাদেরকে নতুনভাবে বেঁচে উঠে যুদ্ধ শুরু করতে হবে ভাগ্য ও জীবন বদলাবার জন্য, এটা মনে রেখো, এটা নিশ্চিতভাবে হবে। তো আমরা এবার উন্নতি করব, বিদেশ যাব, সন্তানের উন্নতি হবে, উচ্চ শিক্ষায় উন্নতি হবে, প্রাথমিক শিক্ষায় উন্নতি হবে, বিদ্যা লাভ, আমাদের বিদ্যায় যে বাধা সেটা কাটবে, প্রেমে উন্নতি হবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা ইন্টারনেটের মাধ্যমে কাজ করো, যারা শেয়ার মার্কেটে কাজ করো, কারেন্সি মার্কেটে কাজ করো, এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করো, তাদের এবার লাভ হবে, তাদের এবার ইনকাম হবে, সঞ্চয় হবে, কর্মে বাধা দূর হবে, ব্যবসায় লাভ হবে, ব্যবসায় লাভ। তো সব দিক থেকে যদি আমি বিচার করি, তাহলে তোমাদের সব থেকে যে বিষয়টা আরো ইম্পর্টেন্ট না বললেই নয়, সেটা হলো যে কন্যা রাশি তোমাদের হচ্ছে যে দশম ভাব। তো দশম ভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়বে, মানে কর্মভাবে পড়বে, তাহলে কর্মে উন্নতি, কর্মের জন্য বিদেশ যাত্রা নিশ্চিতভাবে মনে রাখো। যারা চেষ্টা করছো, যারা বহুদিন ধরে চেষ্টা করছো, পারছিলে না, তারা এবার পারবে কর্মের জন্য বিদেশ যেতে। বাড়ি থেকে অনেক দূরে কর্ম লাভ হবে, কর্মে সেটেলড হবে, সফল হবে, নো চিন্তা, নিশ্চিতভাবে হবে। বৃহস্পতির এই যে গোচর, এই যে সঞ্চার ধনুর জন্য অনেকখানি পরিবর্তন আনবে এবং পজিটিভ পরিবর্তন আনবে, এবং এটা অনিবার্যভাবে আনবে, এটা আমি জোর দিয়ে বলে যাচ্ছি। রেকর্ড করে রাখো, সেভ করে রাখো, ডাউনলোড করে রাখো, পরে মিলিয়ে নেবে, এটা আমি বলে রাখলাম। অন্তত ধনুরাশি ধনুলগ্ন হলে 75% মিলবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। যাই হোক বন্ধুরা, আবার বলছি, ধনুরাশির জন্য একটা বড় যে প্রতিকার, সেই প্রতিকারের কথা বলবো, যে সেটা হলো যে এই সময়
বিষ্ণু সহস্রনাম জপ করতে হবে, 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। শনি ও বৃহস্পতির জন্য এই সময় 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। চাইলে তোমরা সারা জীবন 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো এবং 10মুখী রুদ্রাক্ষের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অরিজিনাল নেপালি 10মুখী রুদ্রাক্ষ ন্যায্য মূল্যে আমি দিতে পারি। তোমরা টেস্ট করে নেবে, সার্টিফিকেট সঙ্গে দিয়ে দেবো, নো প্রবলেম। যেখানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে টেস্ট করবে, যদি নকল হয় বা যদি খারাপ হয় আমাকে ফেরত দিয়ে দেবে, আমি টাকা ফেরত দিয়ে দেবো। অনলাইন বলে গেলাম, না হলে আমার নামই মুছে দেবে। আর যা নাম রাখবে আমি সেই নামে সাড়া দেবো। যাই হোক, আজকে আমি এখানে শেষ করছি।